বিএনপি দায়িত্বশীল দল হিসেবে শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ ছাড় দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি 5 তারকা হোটেলে প্রবাসী বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রবাসীরা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। প্রবাসী বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপির বিজয় ঠেকাতে আবারও একটি সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসীরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। যথাসময়ে নির্বাচন হবে কিনা জনমনে এমন সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। তিনি আরো বলেন, 300 সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে আছে। সব সংসদীয় আসনে একাধিক ও যোগ্য প্রার্থী থাকার পরেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন তাদেরকেও আসন দিচ্ছে বিএনপি। জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত ষড়যন্ত্র করেও বিএনপিকে দমানো যায়নি। ফিনিক্স পাখির মতো দলটি বারবার জেগে উঠেছে। নয়াপল্টনে যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এদিকে বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ইউসুফ আলীর রিপোর্ট। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শত ষড়যন্ত্র করেও বিএনপিকে দাবানো যায়নি। ফিনিক্স পাখির মতো দলটি বারবার জেগে উঠেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না। এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি, বারবার জেগে উঠেছে। একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে। তিনি বলেন, দেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এ সময় 7 নভেম্বর উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সেই জন্য আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। এর আগে ডেবের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি মাঠে নামলে অনেকের গদি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই সিনিয়র নেতা। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। যদি কোনো নিবন্ধিত দলের প্রার্থী
জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এমন আদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ এর সর্বশেষ সংশোধনী বাতিল করা হয়, তবে তা হবে একটি দলের সঙ্গে সরকারের গোপন সমঝোতা এবং এর মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড ন্যাক্কারজনকভাবে ভঙ্গ হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন সংক্রান্ত আরপিওতে গত 23 অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে সংশোধনী অনুমোদন করেছে তা যদি বাতিল করা হয় তবে তা হবে ন্যাক্কারজনক, অগণতান্ত্রিক এবং স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সংস্কার, নির্বাচন ও গণভোট নিয়ে চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। সন্ধ্যায় রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বিএনপি জামায়াত সমঝোতা থাকলে বাকি দলগুলো একমতে আসবে। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো চাপের মুখে নতি স্বীকার না করারও আহ্বান জানান তিনি। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। সংবাদ সম্মেলনে জামায়াতকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন যে উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা কিন্তু আগে একসাথে খাইছে, একটু উপরে উল্টো পাল্টা কথা বলতেছে। শোক লজ্জা হইলেও থাকতে হইব যে আমি একসময় ব্যবহার করেছি, এখন আমি উল্টা বলছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। একদিকে সেক্রেটারি জেনারেল বলছেন সংস্কারের বাবা বিএনপি, 2 দিন আগে ওনাদের আরেক নেতা প্রাক্তন বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি আপনি জানেন, উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজনও নেই। তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি, আরেকজন বলছেন সংস্কার দরকার নেই। এখন আমরা কোনটাকে বিশ্বাস করব? রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জামাত সমঝোতায় থাকলে বাকি দলগুলো একমতে পৌঁছাবে। বলে একটা সমন্বয় সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কিভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে। আমাদের এজেন্ডাগুলো আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত। এই রোডের বাউন্ডারি কেউ ক্রস করবে না এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার লোক। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে এক সেমিনারে তিনি বলেন, নতুন করে ফেসিবাদী হয়ে ওঠার যারা চেষ্টা করছেন তাদের পরিণতি খুব ভালো হওয়ার কোনো কারণ নেই। নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো, আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না। নির্বাচনের আগে বিচার ও সংস্কার কাজ শেষ করার আহ্বান জানান জামাতের এই নেতা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আগামী 3 বছর দলটির নেতৃত্ব দেবেন। জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রোববার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জামায়াত জানিয়েছে, গত 9 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকন বা সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ কার্যক্রম
কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দল ভোট গণনা শেষ করে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 2026-2028 কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির হয়েছেন শফিকুর রহমান। এর আগে 2020-22 এবং 2023-25 মেয়াদে জামায়াতের আমির হয়েছিলেন শফিকুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির হলেন। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে নির্বাচন কমিশনে বৈঠক শেষে একথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, নির্বাচনে এককভাবে 300 আসনের প্রার্থী দেওয়া হবে। ধানের শীষ ও শাপলাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গণভোট কবে হবে তা নিয়ে জামায়াত ও বিএনপিকে কুতর্ক না করার আহ্বান জানান এই এনসিপি নেতা। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। রবিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে দলটির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে জানান, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি নিতে সম্মত এনসিপি। একই সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা না করতে বিএনপি এবং জামাতকে সতর্ক করেন তিনি। আজকে আমাদের পছন্দ তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি হলো সাদা শাপলা, তৃতীয় রেখেছি হলো শাপলাকলি। অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে। সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। ইলেকশনের দামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ধানের শীষ আর শাপলাকলিতে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনে এনসিপি 300 আসনেই প্রার্থী দেবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীতা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীতা জমা দিন, আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, আর এই তালিকা দিয়েই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382, 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 28,50,772। তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবং আমাদের বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি নির্বাচনের আগের কাজগুলো হয়ে যায় তাহলে নির্বাচন কার্যক্রমকে এনসিপি সহযোগিতা করবে, কিন্তু তার আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে। বিকেলে বরিশালে অনুষ্ঠিত এনসিপির বরিশাল জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 300 আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য এনসিপি কাজ করে যাচ্ছে। হাসনাত বলেন, একটা গুণগত কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। গণভোটের পাশাপাশি যেটি আমাদের আলোচনা হওয়া উচিত সেটি হচ্ছে অবশ্যই আমাদের আদেশ জারি করতে হবে। এই গণভোট এবং এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সেটি গণভোটের আদেশ জারি করতে হবে এবং আদেশ অবশ্যই সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করতে হবে। 2026 সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। সচিবালয়ে জুবায়ের ও সাদপন্থীদের সাথে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি জানান, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, তা পেছানোর সুযোগ নেই। এদিকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন বলেও জানান ধর্ম উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে তাবলিগ জামায়াত নেতা জুবায়ের ও সাদপন্থীদের সাথে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকার কারণে নির্বাচন ও রমজানের পর আয়োজন করা হবে এবারের বিশ্ব ইজতেমা। যেহেতু সামনে নির্বাচন,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। দুই পক্ষের সাথে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান তিনি। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। বিশিষ্ট ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, বিষয়টি নির্ভর করছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির উপর। কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে। আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিটের বিপরীতে সৃষ্ট আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি শেষে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি, কাটাকাটি, মারামারি এবং আজকে ভোট নিয়ে যে অনিশ্চয়তা, সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক। মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে পৃথক 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যা, ষড়যন্ত্র ও উস্কানি সহ মোট 3 অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আগামী 25 নভেম্বর এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ধার্য করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। মামলার 4 আসামি বর্তমানে পলাতক। একই আদালতে মানবতা বিরোধী অপরাধের অপর এক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 হত্যাকাণ্ড সহ 8 অভিযোগ গঠন করে 30 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। মামলাটিতে 20 জনকে সাক্ষী করা হয়। 413 সভাপতি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে আপনি কি দোষী কি নির্দোষ। তো উনি তার নির্দোষ বলতে যে আদালতকে দিয়ে একটা কথা বলেছেন। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। তবে ইনুর এই বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। যদি উনি নিজেকে দোষী বলেন তাহলে আদালত এখানেই এটার ভিত্তিতে একটা রায় দিয়ে ফেলতে পারেন। আর যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ হলে মামলাটি বিচারে যাবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। প্রকৃতির পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, এই কাজ করতে হবে পরিবেশের কোনো ক্ষতি না করে, নদীর উপর কোনো আঘাত করা যাবে না, পানিকে শান্ত রাখতে হবে। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় আদানির সাথে করা চুক্তির বিষয়ে যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে সে চুক্তি বাতিল হতে পারে। বলেছেন, চুক্তি চাইলেই বাতিল করা যায় না, কারণ চুক্তিতে বাতিলের বিধান ছিল কিনা তা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। রোববার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত চুক্তিসমূহ পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম ১,২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন করে এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা থেকে কার্যকর হবে। এছাড়া অটো গ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অক্টোবর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা থেকে কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অটো গ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।